আজকের গল্প বুদ্ধদেব গুহ লেখা নেনি কুমারীর বাঘ। আজ শুনছেন চতুর্থ পর্ব। বইটির সত্য আনন্দ পাবলিশার্স কর্তৃক সংরক্ষিত এবং বইটির প্রচ্ছদ তৈরি করেছেন সুব্রত গঙ্গোপাধ্যায়। এখনো অবধি আপনারা শুনেছেন ওড়িশার সাম্বপানিতে রুদ্র, ভটকাই এবং রিজুদা গিয়েছে নেনি কুমারীর বাঘকে ধরতে। একবার নেনি কুমারী তার ৮০ বছর বয়সের শিকারের সময় এই বাঘটির গায়ে গুলি করেছিল, কিন্তু আহত হয়ে বাঘটি সেই যে কোথায় পালিয়ে গেল, তারপর থেকে ১০ বছর ধরে সে মানুষখেকো হয়ে উঠেছে। সম্প্রতি ঝিঙ্কপানি গ্রামের একটি বউকে ধরে নিয়ে যাওয়ার পর রিজুদা বেরিয়েছে সেই অনুসন্ধানে রুদ্রর সঙ্গে। একটি পাহাড়ের উপর উঠে হঠাৎ করে আবিষ্কার করে সেই বউটির শাড়ির ছেঁড়া অংশ, কাটা হাত। এরপর তারা এদিক ওদিক খুঁজে বাঘের চলার রাস্তা, অর্থাৎ পশুদের বনের মধ্যে যে চলার রাস্তা যাকে বলা হয় গেম ট্র্যাক, সেইটি খুঁজে পায়। এরপর তারা কি করবে, আসুন শুরু করা যাক নেনি কুমারী বাঘের চতুর্থ পর্ব। বাংলা সাহিত্যের অমূল্য সব লেখা নিয়ে নিয়মিত আপনাদের সঙ্গে থাকব আমি দেবস্মিতা, আর আপনারা শুনছেন #গল্প উইথ দেবস্মিতা। আপনি কি আজ প্রথম আমার গল্প শুনছেন? তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর নিয়মিত গল্পের আপডেট পেতে অবশ্যই প্রেস করুন বেল আইকনটি। গেম ট্র্যাক ধরেই আমরা সাম্বপানির রাজাদের একসময় বিলাসবহুল শিকার লজে ঢুকলাম। সদর দরজার একটা পাল্লা খোলা। দরজার সামনের ধুলোতে কত জানোয়ারের আর সাপের চলাচলের চিহ্ন তার ঠিক নেই, কিন্তু নেনি কুমারীর পায়ের দাগ ছিল না। দেখা গেল যে তার নিজস্ব গেম ট্র্যাক প্রধান দরজাকে অনেক দূরে এড়িয়ে গিয়ে পৌঁছে গেছে নহবতখানাতে। মন্দিরের সানাই বাজত যেখান থেকে। কটক থেকে আসা নাম করা সানাইওয়ালারা যখন সানাই বাজাতেন, তখন প্রভাতী সূর্যের আলোয় কেমন লাগতো সাম্পপানি রাজাদের এই শিকারগড়। এই গা ছমছমের জায়গাটিকে কে জানে। রিজুদা বলল, কিরে রুদ্র, নেনি কুমারীর বাঘের আরেক আস্তানা তাহলে এই নহবতখানা? সেখানে উঠেই দেখলাম চমৎকার বন্দোবস্ত থাকার। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, এমন সুন্দর আস্তানার কথা ভাবাই যায় না। চাঁদ রোজ ইচ্ছে করলেই হাতের মুঠোয়, আর ইচ্ছে না করলে তাদের মুখ দেখারই দরকার নেই। সেখান থেকে নেমে আমরা চণ্ডী মন্দিরের দিকে এগোলাম। এই সেই জাগ্রত ঠাকুরানী, যার কৃপাধন্য হয়ে বাঘ অমরত্ব লাভ করেছে বলেই বিশ্বাস করেন এখানের মানুষেরা। রিজুদা বলল, ভটকাইয়ের কাছ থেকে শটগানটা নিয়ে এলে ভালো হতো। কেন? মন্দিরে নিশ্চয় সাপের আড্ডা থাকবে। কেন জানি না, আমার মন বলছে। মানুষের পরিত্যক্ত মন্দিরে কেন যে সাপ থাকে তা আমি জানি না, কিন্তু বহু জায়গাতেই দেখেছি যে থাকে। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম চণ্ডী মন্দিরের সামনে। মন্দিরের দরজার পাশে দুটো বড় বড় জবা গাছ। না বলে দিলে কেউ বিশ্বাসই করবে না জবা বলে। ফুলে ফুলে চেয়ে আছে গাছ দুটি। হাজার হাজার ফুল ফুটেছে ঝুমকো জবার। সেই গাছ দুটির পাশে দুটি জ্যাকারান্ডা গাছ। রিজুদা বলল, গাছ দুটিকে দেখিয়ে, নিশ্চয়ই এ দুটি পরে কেউ লাগিয়েছে, বুঝলি? মানে মন্দির প্রতিষ্ঠার পর। ইংরেজরা পূর্ব আফ্রিকারও একটি অংশের মালিক ছিল, তাই বহু ভালো ভালো গাছ তারা ভারতে এনে লাগিয়েছিল। ভারতের গাছও নিয়ে গিয়েছিল অন্য দেশে। ভারতে লাগানো পূর্ব আফ্রিকার গাছেদের মধ্যে ছিল আফ্রিকান টিউলিপ, কেসিয়া ও অ্যাকাশিয়া ভ্যারাইটির নানা রকম গাছ এবং আরও অনেকই গাছ। এই জ্যাকারান্ডাও সম্ভবত সাহেবদেরই আনা, তবে এখন তো এর ফুল ফোটার সময় নয়, তাই শুধু পাতাই আছে ডালে ডালে।
জ্যাকারান্ডার সঙ্গে অ্যানাকোন্ডার বেশ মিল না? পাণ্ডিত্যে আমিও কিছু কম যাই না এমন ভাব দেখে আমি বললাম। রিজুদা হেসে ফেলে বলল, ধুত, অ্যানাকোন্ডা তো সাপ, দক্ষিণ আমেরিকার সাপ। তার সঙ্গে পূর্ব আফ্রিকার গাছের কি সম্পর্ক? ইচ্ছে হলো ভটকাইয়ের মতো বলি, ওই হলো, একই কথা। ওই দেখ, রিজুদা বলল। তাকিয়ে দেখি হেমন্তকাল হলে কি হয়, একজোড়া প্রকাণ্ড কালো গোখরো মন্দিরের দরজার কাছে ফনা তুলে দাঁড়িয়ে লকলকে জিভ বের করে চেয়ে আছে আমাদের দিকে। আমি সঙ্গে সঙ্গে রাইফেলের স্লিং কাঁধে ঝুলিয়ে দুহাত জড়ো করে বললাম, জয় মা চণ্ডী। রিজুদা ধর্মটর্ম মানে না, তবে অন্যের বিশ্বাসে আঘাতও দেয় না। সাপেদের দিকে মনোযোগ ভরে চেয়ে রইল, রাইফেল রেডি পজিশনে ধরে। যদিও ওই হেভি রাইফেল সাপ মারার পক্ষে অকেজো। হেভি বা লাইট কোনো রাইফেল দিয়েই সাপ মারা সুবিধে নয় আদৌ, কিন্তু মারামারি করতে হলো না। সাপ দুটি নিজেই সরে গেল মন্দিরের একেবারে ভিতরের অন্ধকারে। আমরা পায়ে পায়ে মন্দিরের দরজা দিয়ে ভেতরে ঢুকলাম। মন্দিরের খোলা দরজা দিয়ে এবং জানলা দিয়েও সূর্যের আলো ঢুকছে। রিজুদা বলল, কোণারকের সূর্য মন্দিরের সঙ্গে কিন্তু আশ্চর্য মিল আছে এই মন্দিরের, যদিও খুব ছোট। দেওয়ালে বা গায়ে কোনো অলঙ্করণও নেই, অথচ ওড়িশার রাজা লাঙ্গুলা নরসিমাদের আমলে বানানো কোণারকের মন্দিরের সঙ্গে সূর্যের যেরকম 12 ঘন্টার সম্পর্ক সকাল দুপুর সাঁঝের, এর সঙ্গেও তাই। আমি জুতো খুলে প্রণাম করলাম। রিজুদা বলল, দেখ খুশি করতে পারিস কিনা। ঠাকুরানির দয়া যদি বাঘের ওপর থেকে শিকারির ওপরে একবার সরিয়ে আনতে পারিস, তবে তোকে আর পায় কে। আমি বললাম, দেবীর দয়া হলে সবই হতে পারে। কাল সকালে আমি পুজোর পোশাকে আসবো এখানে। রিজুদা বলল, আপাতত দেবীর কাছে বিদায় নিয়ে আয়, বলে আয় যেন অপ্রসন্ন না হন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 11টা বাজে প্রায়। কি করে যে সময় যায়। দেবীকে প্রণাম করে মন্দিরের বাইরে এলাম। দেখি রিজুদা ততক্ষণে অনেকখানি এগিয়ে গেছে। হঠাৎই আমার দিকে ঘুরে বলল, রুদ্র, বি কেয়ারফুল। বাঘ উপত্যকাতে যায়নি, আমাদের সাড়া পেয়ে পাঁচিল টপকেই শিকারগড়েই এসেছে। আমি তাড়াতাড়ি কাঁধের রাইফেল হাতে নিয়ে বললাম, কি করে জানলে? প্রমাণ? প্রমাণ নেই, আমার মন বলছে। প্রমাণও হয়তো এক্ষুনি পাওয়া যাবে। বলেই যেখানে নরম ধুলোতে বাঘের পায়ের ছাপ দেখা গেছিল সেই দিকে ফিরে চলল রিজুদা। আমাকে বলল, তুই গার্ড দে, আমি একটু দেখি। বলে নিজে রাইফেলটাকে ঘাড়ের ওপরে হেলান দিয়ে রেখে হাঁটু গেড়ে বসে বাঘের পাগ মার্কসগুলো ভালো করে পরীক্ষা করতে লাগলো। বলল, এই দেখ। এগিয়ে গিয়ে দেখি পুরনো দাগের উপরে একেবারে টাটকা দাগ। সত্যি বিরাট বাঘ। নদীর বালিতে বা বৃষ্টির পরের কাদায় অনেক সময় পায়ের চিহ্নকে বড় দেখায়, কিন্তু এই শিকারগড়ের পাথুরে চত্বরের শক্ত জমির ওপরেও এই ছাপ এত বড় হয়ে পড়েছে যে বাঘটার প্রকাণ্ড সাইজ সম্বন্ধে কোনো সন্দেহই থাকার কথা নয়। যেসব গল্প কলকাতায় এবং এখানেও শুনেছি এই নীনিকুমারীর বাঘ সম্বন্ধে, তাই যথেষ্ট ছিল। তার উপরে তার প্রমাণ বহর দেখে তলপেট সত্যিই গুড়গুড় করে উঠল। রিজুদা আমার মনের দিকে চেয়ে ব্যাপারটা আঁচ করে নিয়ে বলল, লার্জার দ্য টাইগার দ্য মেরিয়ার। বড় টার্গেট হলে নিশানা নিতে সুবিধে, গুলি ঠিক জায়গাতে লাগতে সুবিধে। ভালোই তো, বাঘ যত বড় হয় শিকারির বুক তত ফোলে। বলেই পায়ের দাগগুলো খুব ভালো করে আরও একবার নিরীক্ষণ করে বলল, বুঝলি রুদ্র, সব বাজে কথা। এই বাঘের সামনের ডান পায়ের থাবাতেই চোট আছে। দেখ না, ডান দিকের ওপরের ছাপ কেমন অস্পষ্ট দেখাচ্ছে, কিন্তু কবজিতে চোট থাকলে ছাপ অন্য রকম হতো। হয়তো জখম হওয়ার পর নীনিকুমারীর বাঘ হাঁটবার সময় ডান পা ফেলার আগে আহত থাবাটি গুটিয়ে নিত। তাই দেখে কেউ এই তত্ত্ব প্রচার করে দিয়েছিল। পরে কেউই আর তার সত্যাসত্য বিচার করতে যায়নি। শিকার আর শিকারীদের জগতে
যত বড় বড় গুলেরু আছে তেমন বাঘা বাঘা গুলেরু আর তিড়িবাজ খুব কম জায়গাতেই আছে। গুল বাঘ ডেঞ্জারাস নয়, কিন্তু গুলবাজরা হাইলি ডেঞ্জারাস। বলেই উঠে দাঁড়িয়ে নিজের রাইফেলটা তুলে নিল হাতে। আমি বললাম, তুমি তো আচ্ছা লোক, বলছো বাঘই শিকারগড়ে এসেছে, আর তুমি এখানে আড্ডাখানার মেজাজে কথা বলছো। রিজুদা বলল, সেটাও স্ট্র্যাটেজি, বদল করেছি শুধু এই মাত্রই। যদিও এ শেয়ানাবাগ রাইফেল বন্দুক চেনে, তবু এমনই ভাব কর যেন আমরা মন্দির দেখতেই এসেছি। বাহ, মন্দির দেখতে এলে তো শিকারগড়ের প্রধান ফটক দিয়েই ঢুকতাম। আমরা ওই চার গাছের ছায়ায় পাথরের জগাখুঁড়িতে যেতে যাব কেন ওর লেজে লেজে? ভুল করে ট্যুরিস্টরা পথ ভুল না করলে আর কে পথ ভুল করবে? তাছাড়া এ তো আর কন্ডাক্টেড ট্যুরও নয় যে গাইড আছে। চল আমরা গড়ের দেওয়ালে বসি, আমি পাইপ খাই আর তুই গলা ছেড়ে গান গা। গান? আমি চোখ কপালে তুলে আকাশ থেকে বললাম। ভাবলাম, আমি কি চোঙা লাগানো গ্রামোফোন যে রেকর্ড চালালেই বেজে যাব? ইয়েস, আমার অর্ডার, গান, কথা কম গান। চাপ বাবা, কি অন্যায়, বলে আমি তাড়াতাড়ি গিয়ে দেওয়ালে বসলাম। রিজুদা বলল, গ্রামের দিকে মুখ করে বস, গ্রামের লোকেদেরও গান শোনানো দরকার। এই বাঘটাকে মারতে হলে ওদের প্রত্যেকের মন থেকে এই ঠাকুরানির বাঘের মিথটাকে এক্সপ্লোড করতে হবে। কীরকম ভূতে পাওয়া, ভয়ে সিঁটিয়ে যাওয়া হয়ে আছে মানুষগুলো, দেখলি না? শরীরের শীত ছাড়ানো সোজা, মনের মধ্যে শীত ঢুকলে তা ছাড়ানো ভারী কঠিন। আর মানুষের মতোই তো সব। বাঘটাও যে সম্মানের সে যোগ্য নয়, সেই সম্মান পেতে পেতে হয়তো অনেক মানুষেরই মতো নিজেকেও ভগবান ভাবতে আরম্ভ করেছে। এবার বাঘ ভগবানকে ভূত বানাবার ভার নিয়েছি আমরা। নে তাড়াতাড়ি গান। কি গান? দরকারের সময় দেরি করিস কেন? গলা ছেড়ে গা না, তাড়াতাড়ি, বাঘ যেন শুনতে পায় সরে গিয়ে থাকলেও। রিজুদা এমনিতে যে স্কেলে কথা বলে তার চেয়ে অনেকই উঁচু স্কেলে কথা বলল। এলো যে শীতের বেলা গাইব, আমি শুধুলাম, আরে ধুত, ওসব গান তুই বালিগঞ্জের ড্রয়িং রুমে গাস। দেখছিস গান দিয়ে ভাগকে বয় পাওয়ানোর ব্যাপার। আর নজরুলের গানই গা, বরং কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট গা, নইলে ক্যালকাটা ইউথ কেয়ারের কোনো গান, ওই চিও চিও চি ও চিও চিও চি, জানিস না? জানি না, তবে জানিসটা কি? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা গাইব। রিজুদা বলল, একদম না। দিল্লিওয়ালারা রবি ঠাকুরের জনগণমন অধিনায়ক জয় হে সুপারসিড করে ইকবালের ওই গান এখন ন্যাশনাল সং বলে চালাবার চেষ্টা করছে দেখছি। আই প্রোটেস্ট, সারে জাহাঁ সে আচ্ছা গাইতে হবে না। তবে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গাইব। গা গা, আমিও গলা দেব। গলা শিরা ছিঁড়ে গেলেও তা আবার গিঁট দিয়ে বেঁধে নেওয়া যাবে, এই মনোভাব নিয়ে আমি একেবারে তাড়াতে ধরলাম গান। সঙ্গে সঙ্গে রিজুদাও। যদিও আমাদের দুজনেরই কেউই বেসুরো গাই না, তবু ওই তারস্বরের দ্বৈত সঙ্গীতে শিকারগড়ের দানও প্রেত প্রত্যেকেই নিশ্চয়ই আঁতকে উঠল। শিকারগড়ের চত্বর জুড়ে নিজের উপত্যকায় আমাদের ডুয়েটের সঙ্গে অসংখ্য পাখি, হনুমান, ময়ূর, বার্কিড, ডিয়ার তাদের ভয়ার্ত গলা মেলালো। কি ট্রেমেলো, ইংরেজিতে যাকে বলে ক্যাকোফনি, তাই আর কি। নীনিকুমারীর বাঘ যদি তখনও সে তল্লাটে থেকে থাকে এবং আড়াল থেকে আমাদের গতিবিধি লক্ষ্য করেও থাকে, তবে তারও পিলে চমকে যাওয়ার কথা। এমনই দুই শিকারী এবং শিকারের এমন প্রক্রিয়া কোনো বাঘেরই 14 পুরুষে কেউ দেখেনি, শোনে তো নেই। নীনিকুমারীর বাঘের দোষ কি? মানুষ, হনুমান, হরিণ, পাকপাখালি সকলের সম্মিলিত ক্যাকোফনি যখন থামল, তখন রিজুদা বলল, চল, আজকের মতো যথেষ্ট হয়েছে। আরও বেশি করলে শেষে বাঘ হার্ট ফেল করেই না মরে, আর হার্ট ফেল করে মরলে মৃত মানুষকে বাঘের সঙ্গে তো রাইফেল হাতে নিয়ে বুক চিতিয়ে দাঁড়ানো ছবিও ছাপা হবে না খবরের কাগজে। আমি বললাম, কেন? হার্ট ফেল করা বাঘের বুকে একটা গলি ঠুকে দিলেই হবে? জানবো তো আমরাই, দেখছেটা কি? তা না হলে ভটকাই কি কলকাতায় গিয়ে আর ওই পোড়ামুখ দেখাতে পারবে? কেষ্টনগর সিটিতেও পারবে না। তা ঠিক,
সেটা একটা ভাবার মতো কথা বটে, রিজুদা হেসে বলল। তারপরেই বলল, চল আবার ওইদিকে, বউটার হাতটা আর শাড়ির যতটুকু অবশিষ্ট আছে নিয়ে যেতে হবে, নইলে দাহ করতে পারবে না ওর আত্মীয়রা। আর সব দেহ বা তার কিছু অংশও দাহ করতে না পারলে তো তার আত্মা মুক্ত হবে না, শান্তিও পাবে না, এরকমই বিশ্বাস হিন্দুদের। তুমিও তো হিন্দু নাকি? হ্যাঁ, আমিও, রিজুদা বলল। তবে তুমি তো ধর্ম মানো না। এইসব আলোচনা পরে করব একদিন, তাছাড়া এসব কথা বোঝার মতো বয়সও তোর এখনো হয়নি। আমি বললাম, আমরা ফটক দিয়ে যাচ্ছি, আর বাঘ যদি দেওয়াল টপকে গিয়ে ওখানে অপেক্ষা করে থাকে অন্যদের জন্যে, করুক, তাই তো চাই আমরা। চার চোখের মিলন হলেই তো গুরুম, কিন্তু তা সে করবে না, অত কাঁচা ছেলে সে নয়। কেন? বলছি তোকে, বুদ্ধি নীনিকুমারীর বাঘও কিছু কম ধরে না আমাদের চেয়ে। তবে এই মুহূর্তে সে যে একটু ভ্যাবাচাকা খেয়ে গেছে সে বিষয়ে সন্দেহ নেই। ওকে এইখান থেকে তাড়াবো কাল, দেখবি। তারপর ওর ফিরে আসার জন্য অপেক্ষা করব আমরা। ফিরেও আসবেই, 3 দিন পরেই আসুক কি 7 দিন পর, আর তখন ওকে সারপ্রাইজ দিতে হবে। শিকারটা যতখানি শারীরিক সাহস ও কষ্ট সহিষ্ণুতার ব্যাপার, তার চেয়ে একটু কম মস্তিষ্কের ব্যাপার নয়। এবং প্রতিপক্ষ যত বেশি যোগ্য, যুদ্ধও তত আনন্দের, বিপদেরও বটে। বিপদটাই তো আনন্দ, কি বল? শিকারগড়ের ফটক পেরোবার পর আর কোনো কথাবার্তা বললাম না আমরা। মুখে বললেও রিজুদা তো আর ভগবান নয়, তাই বাঘ যে ওদিকে যাবেই না এ কথা জোর করে বলা কারোর পক্ষেই সম্ভব ছিল না। নিঃশব্দে আমরা গিয়ে আমাদের কাজ সমাধা করলাম। রিজুদাকে ইশারাতে বললাম কাটা হাতটা নিতে। আমি সাবধানে এগিয়ে গিয়ে ওই গুহা থেকে রক্তে ভারী হয়ে থাকা ছেঁড়া শাড়ির যতটুকু ছিল ততটুকু নিয়ে এলাম। যখন ফিরছি কেবলই মনে হচ্ছিল কেউ যেন লক্ষ্য করছে আড়াল থেকে। রিজুদার কাছে এসে যখন পৌঁছলাম তখনও সেই মনে হওয়াটা গেল না। রিজুদাকেও বললাম। রিজুদা বলল মাঝে মাঝে পেছনের দিকে নজর রেখে এগুতে। তারপর বলল, বাঘ যদি আমাদের পিছু নেয় তো নিক না, কোনো কিছুই যে আগেকার মতো নেই আর থাকবেও না তা তার জানা দরকার। পিছু নিলে খুশি হব আমি। পাহাড়ে চড়াই ওঠা বরং সহজ, কিন্তু উতরাই নামা কঠিন, বিশেষত পেছনে মানুষ খেকো বাঘ অনুসরণ করছে তা জানার পর। আমাদের আসতে দেখেই ভটকাই আর বালাবাবু জিপ থেকে নেমে দৌড়ে এলেন এদিকে। আর দৌড়ে এলো যে মানুষটির বউকে বাঘে নিয়ে গেছিল সে। বউয়ের কাটা হাত নিয়ে কি কান্না যে কাঁদতে লাগলো শিশুর মতো, তা চোখে দেখা যায় না। ভটকাই আতঙ্কিত চোখে সেই নিপুণভাবে কাটা হাতের দিকে চেয়েছিল। রিজুদা আমাকে বলল, জিপে গিয়ে খুব জোরে জোরে হর্ন বাজাতো রুদ্র, এই ঘুমিয়ে পড়া গ্রামকে জাগিয়ে দে, মানুষগুলোকে একটু নড়িয়ে দেওয়া দরকার। আমি গেলাম হর্ন বাজাতে। রিজুদা বালাবাবুকে ডেকে কাঁঠাল গাছের নিচে পাতা আম কাঠের তক্তার বেঞ্চে বসে কিসব শলা পরামর্শ করতে লাগলো। হর্ন শুনেই ভটকাই দৌড়ে এসে বলল, কি রে, বাঘ পালিয়ে যাবে না? কি করছিস কি? বললাম, বাঘ তাড়াবাড়ি বন্দোবস্ত হচ্ছে। সে কি? হ্যাঁ। গান গাইছিলি কেন? আর তুই আর রিজুদা? আমরা তো পরিষ্কার শুনতে পাচ্ছিলাম, ভাবলাম আমিও এখানে বসে গলা মেলাই তোদের সঙ্গে। গ্রামের প্রধানকে বালাবাবু ডেকে আনলেন। রিজুদা আর বালাবাবু তাকে সব ভালো করে বোঝালেন। আমি একটু একটু উড়িয়ে বুঝি। ভটকাই কিছুই বুঝতে পারছিল না বলে কেবলই বলছে, কি বলছে রে? কি বললো রে রিজুদা? কি হবে রে? আহ, কাল দেখতে পাবি, কালে তো দেরি আছে, বলি না। রিজুদার কথা শুনে সকলেরই চোখে মুখে অবিশ্বাসের ছাপ ফুটে উঠল। ওদের পক্ষে যেন একথা বিশ্বাস করাই অসম্ভব যে কাল সারা গাঁয়ের লোকে শিকারগড়ে গিয়ে ভালো করে ঠাকুরানির পুজো দেবে। প্রধান অবাক হয়ে বলল, কিন্তু হবে কি করে? এত মানুষের প্রাণের দায়িত্ব কে নেবে? আমি নেব, রিজুদা বলল। তুমি একা? আর এই দুটি ছোট ছেলে? রিজুদা বলল, হ্যাঁ, আমি আর ওরাই নেব।
যদি কারোর গায়ে আঁচড়ও লাগে তার জন্য আমরা দায়ী। প্রধান অবিশ্বাসী গলায় বললেন, বড় লোকেরা ওরম অনেক কথাই বলে, আমাদের চিরদিনই বলে এসেছে। রাজাও কম মিথ্যে কথা বলেননি। গরিবের প্রাণের দাম কে দেয়? কারো কিছু হলে আপনি কি করে প্রাণের দাম দেবেন? রিজুদা একটু ভাবল, তারপর বলল, কাল পুজো দিতে গিয়ে যদি কেউ মারা যায় তবে তার পরিবারকে 10,000 টাকা দেব, আর কেউ খন্ডিয়া হলে 5,000। খন্ডিয়া কিরে? ভটকাই শুধল। বললাম উন্ডেড, ইনজিওর্ড। রিজুদার মুখে ক্ষতিপূরণের অঙ্কটার কথা শোনার পর একাধিক লোকের মুখ দেখে মনে হলো তারা মরে বা আহত হয়েই ধন্য হতে চায়। অত টাকা কোনোদিন একসঙ্গে হাতে ধরার কথা ওরা কেউ স্বপ্নেও ভাবেনি। বাঁচার চেয়ে মরাই ভালো হবে কিনা এই চিন্তা যেন সকলেরই চোখে মুখে। প্রধান আবার প্রশ্ন করলেন, সাম্বপানি থেকে পুরোহিতকে না আনলে পুজো কে করবে? রাজার মন্দির, তাছাড়া ঠাকুরানী এখন বাঘের হয়ে গেছেন। আমরা পুজো দিলে যদি উনি আরো চটে যান আমাদের ওপর। রিজুদা এক মুহূর্ত কি ভাবল, তারপর বলল, আমি সকালে সাম্বপানি থেকে পুরোহিত নিয়ে আসব। তোমরা পুজোর অন্য সব বন্দোবস্ত করে রেখো। অনেক লোক লাগবে মন্দির আর মন্দিরের পথ পরিষ্কার করতে, সব জঙ্গল হয়ে আছে। কাল যত লোক মন্দিরে যাবে সকলের জন্য শিকারগড়েই খিচুড়ি রান্না হবে। ওখানেই সকলে ভোগ খেয়ে আসবে, মাংস আর খিচুড়ি। আমরা ঠিক সকাল 8টার সময় এসে পৌঁছব। আমাদের পাহারাতে সকলে যাবে, আবার আমাদের পাহারাতেই গ্রামে ফিরে আসবে। বালাবাবু সকলকে সব বুঝিয়ে দিলেন এবং বললেন, এই বাবু কলকাতা থেকে এসেছেন শুধু তোমাদের দুঃখ ঘোচাবার জন্য, এবং উনি বাঘের পেছনে দৌড়দৌড়ি করে বাঘকেই শিকার করে বা তার আশেপাশেই মারতে পারবেন বলে মনে করছেন। তোমরা ওকে সাহায্য করো। কোথাও কোনো মানুষ বা জানোয়ার মারা যাওয়ার খবর পেলে সঙ্গে সঙ্গে কুঁচিলাখাই পাহাড়ের নিচের বাংলোয় গিয়ে খবর দেবে। রিজুদা বালাবাবুকে বলল, কত ডাল, কত চাল, মশলা, আনাজ, মাংস হবে তার একটা হিসেব করতে হবে তাড়াতাড়ি। যে মানুষটির বউয়ের কাটা হাত আমরা নিয়ে এলাম তাকে সঙ্গে নিয়ে জিপে চলে গেল নদীর দিকে শবের অবশিষ্টাংশ দাহ করার জন্য। সঙ্গে সেই লোকটির ছোট ভাইও গেল। ছেলেপেলে ছিল না ওদের। আমাকে আর ভটকাইকে বলে গেল, তোরা এখানে থাক বালাবাবুদের সঙ্গে, আমি আসছি ঘণ্টাখানেকের মধ্যে। লোকটার ছোট ভাইয়ের হাতে টাঙ্কি, জাল কাঠ কেটে নেবে দাহ করার জন্য নদী পাড়ের জঙ্গলের মধ্যে থেকে। ভটকাই কোনোদিন গ্রাম দেখেনি। গ্রামের মানুষেরা যে গরিব তাও জানতো, কিন্তু এত যে গরিব সে সম্বন্ধে কোনো ধারণা ছিল না ওর। ওর মুখ চোখ দুঃখে বিকৃত হয়ে উঠছিল। আমারও হতো প্রথম প্রথম, তারপর শুয়ে গেছে এখন। ভটকাই চুপ করে বসেছিল পথের পাশের একটি বড় পাথরের ওপর। আমিও কোনো কথা বলছিলাম না। বালাবাবু অত্যাচারিত, অবিশ্বাসী, ভয়ে কুঁকড়ে থাকা গ্রামের মানুষদের একটার পর একটা প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছিলেন। রিজুদা আর আমার গুণপনার কথা বলছিলেন যে এবারে নীনিকুমারীর বাঘের দিন সত্যি শেষ হয়ে এসেছে। এদের কাছে বাঘের জারিজুরি টিকবে না। একজন বালাবাবুকে বলল, তাহলে এতদিন ওদের আনেননি কেন? আমাদের গ্রাম আর লাগোয়া গ্রাম থেকেই তো বাঘে নিয়েছে 30 জন মেয়ে পুরুষ। গরু ছাগলের তো শেষই নেই। বালাবাবু দুহাত নেড়ে বললেন, সে তো আমার ব্যাপার নয়, আমাদের ডিএফএ সাহেবেরও নয়। তাছাড়া এরা তো ভারতবর্ষেই ছিলেন না। তারপর বললেন, তোমরা যদি নিজেরা এখন একটু সাহস না করো তবে উনি ফিরে যাবেন। তোমরা কি এরকমই মরার মতোই বাঁচতে চাও চিরদিন, না যেমন করে বাঁচতে আগে তেমন করে? একটি মাঝবয়সী লোক বলল, আমাদের আর বাঁচা, কেউ না কেউ তো আমাদের চিরদিনই খেয়েছে, কখনো রাজা, কখনো সুদখোর, কখনো ঠিকদার বাবুরা, আর এখন খাচ্ছে বাঘে। এই সব খাদকদের খাওয়ার কথা সকলে জেনেও জানেনি। বাঘে খেলে রক্ত বেরোয়, সকলেই তাই জানে। নইলে বাঁচা মরায় আর তফাৎ কি আমাদের? 5 বছর বাদে মাইকার কান্ডা লাগানো জিপে করে পার্টির নেতারা ধপধপে পোশাক পরে আসেন একবার করে, হাত জোর করে বলেন, মা ভাই ভগিনীরা,
আমি ভোটে দাঁড়িয়েছি, তোমরা আমাদের ভোট দিও। ভোট নেবার আগেই হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, ভোট পাওয়ার পর সব ভোঁবা। এই তো চললো 40 বছর, আমার বয়স হলো 50 বছর। 10 বছর থেকেই এই দেখে আসছি। আমার বাবা যেমন গরিব ছিল, আমি তার চেয়েও অনেক বেশি গরিব হয়ে গেছি। মিনি কুমারীর বাঘকে বাবুরা যদি সত্যি সত্যিই মেরে দিয়ে যেতে পারেন, তারপরে ওই মিথ্যাবাদী নেতাগুলোকে ধরবো আর টিপে টিপে মারবো। আমরা তো মিথ্যের বলি হয়ে জীবনটা কাটিয়ে দিলাম, অন্তত আমাদের ছেলে মেয়েগুলো যাতে মানুষের মতো বাঁচতে পারে। আমি দেখলাম মানুষটির দু চোখে জল ছিল না, আগুনের হলকা ছিল। পেট আর পিঠ এক হয়ে গেছে। অন্য সব লোকেদেরও শরীরগুলো ঢিঙঢিঙে, কিন্তু পেটগুলো ফোলা ফোলা। রিজদা বলছিল, খিদের জ্বালা সইতে না পেরে ওরা ভাতের সঙ্গে আফিমের গুঁড়ো সেদ্ধ করে খায়। শুধু নুন ভাত, তাও জোটে না, জুটলেও এক বেলা। বনের ফলমূল খেয়ে বেঁচে থাকে, বাঘের জন্য তাও বন্ধ। আফিং চূর্ণ খেয়ে পিলে বড় হয়ে যায়, বুড়োও হয়ে যায় 30-40 বছর বয়সে। ভটকাই বলল, কলকাতায় বা কৃষ্ণনগরে আমাদের মধ্যে যারা খারাপও থাকি, তারাও কত ভালো আছি এদের চেনারে। ধুস, মনই খারাপ হয়ে গেল তোদের সঙ্গে এসে। আগে জানলে আসতাম না। আমি কিছু বললাম না উত্তরে। কিছুক্ষণ পর দূরের জঙ্গলের মধ্যে জিপের ইঞ্জিনের গোঙানি ভেসে আসতে লাগলো। ভটকাই কান খাড়া করে বলল, কি রে, রিজুদা কি ফিরে আসছে? এত তাড়াতাড়ি দাহ হয়ে গেল? দাহ আর কি, একটা তো হাত শুধু, আর রক্তে ভেজা শাড়ি, কতক্ষণ আর লাগবে? বলে ভটকাই যে পথে রিজুদার জিপ আসবে সেই পথের দিকে চেয়ে রইল।